নীল আকাশ, স্বচ্ছ নীল জল আর পায়ের তলায় শুধুই সাদা বালি। এখানেই রয়েছে এশিয়াস বেস্ট বিচ। এখানে ইতিহাস কথা বলে সেলুলার জেলের দেয়ালে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডে আজও দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ধ্বংসাবশেষ। সমুদ্রের তলায় লুকিয়ে থাকে রঙিন কোরাল আর ম্যাজিক্যাল মেরিন লাইফ। হ্যাভলক আর নীল আইল্যান্ডে সময় যেন ধীরে চলে। এলিফ্যান্ট বিচে অ্যাডভেঞ্চার, চিরিয়া টাপুতে সূর্যাস্ত, বারাটাঙের গুহা থেকে ব্যারেন আইল্যান্ডের আগ্নেয়গিরি। ওয়েলকাম টু আন্দামান। হ্যালো এভরিওয়ান, হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ দিচ্ছি। লাস্ট সেই কুম্ভ মেলার ব্লগ দিয়েছিলাম। তো মাঝে লাইফে অনেক কিছু হয়েছে। আই লস্ট মাই ফাদার টু বি হিউম্যান। মানে সেই জন্য আমি বলতে পারেন একটা ক্রিয়েটিভ স্টেট অফ মাইন্ডে ছিলামই না ব্লগ করার। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে রিটার্ন করছি। তো আমরা এখন ইয়ার এন্ড, আজকে হচ্ছে 29 ডিসেম্বর 2025, বছরের শেষ ফ্লাইট ধরতে চলেছি। আর এইবার আমাদের খুব ইমপ্রম্পটু ট্রিপ, আমরা যাচ্ছি আন্দামান। তো পোর্ট ব্লেয়ারের জন্য ফ্লাইট ধরবো আর কি, ওয়েট করছি। এখন সিকিউরিটি চেক টেক সব কিছুই হয়ে গেছে আমাদের। এখন বসেছি, একটু খাবো, দিয়ে তারপর আমাদের 9টার সময় ফ্লাইট আছে, সকালবেলা ধরবো। তো এয়ারপোর্টে খাচ্ছি। বেসিক্যালি আমাদের মানে লাউঞ্জে কার্ডগুলো হয়নি আর কি অ্যাকসেপ্টেড। 3-4টে কার্ড দিয়েছিলাম, একটাও হলো না। লাস্ট অ্যাকচুয়ালি 2 মান্থস ব্যাক আমি ফ্লাই করেছিলাম, তো তখন ইউজ হয়েছিল। তো সেই জন্য মনে হয় সামথিং কোটাতে হয়নি। তো এয়ারপোর্টে ইউজুয়ালি খাওয়াটা অ্যাভয়েড করি, যেহেতু অনেকটাই প্রাইস। বাট আজকে খুব খিদে পেয়ে গেছে, আর ওখানে ল্যান্ড করবো সেই 12টা, সেই কারণে এখন আমরা খাবার নিয়েছি। এই যে ধোসা অর্ডার করেছি, তো একটা ধোসা 410 টাকা করে নিচ্ছে আর কি। যাই হোক, বাট খাবারটা কেমন অডি বলো? খাবারটা খুবই ভালো লাগছে আমার, কিন্তু মশলা ধোসাটা নেওয়াই ভালো। অনেকে মশলাটা নেয় না, মশলা ধোসাটা নিলে তাও কিছুটা ভালো লাগবে। প্লেন ধোসা মশলা ধোসার দামের ডিফারেন্স কোথায় হয়? 80 রুপিস ডিফারেন্স অনলি। কিন্তু মানে প্রাইস ওয়ার্থ ইট, তাই তো? খাবারটা ভালো, প্রাইস তো একটু বেশি। আমি একটু বাজেট ফিক্স করি, তো আমার বাজেটটা ফিক্স থাকে, ওই জন্য চিন্তা ভাবনা করে যেতে হবে। যাই হোক, প্রাইস বেশি হলেও মানে কোয়ালিটি ভালো না দিলে তো মুশকিল। তো কোয়ালিটি ঠিকই আছে। ট্রেনের সামনে চলে এসেছি আমরা। আমাদের বাঁ দিকেই দাঁড়িয়ে রয়েছে এমিরেটস। দেখাতে পাচ্ছি না ভালো করে, দূরে বাঁ দিকে এমিরেটস। পেছন দিকে চলে যাচ্ছি। প্রচন্ড কুয়াশা, খুব কুয়াশা ওয়েদারে। এখন দেখি বেলা দিকে রোদ উঠলে, প্লাস আন্দামানের দিকে যত ফ্লাইট যাবে আশা করছি একটু ওয়েদারটা ক্লিয়ার হবে। আপাতত দেখুন এখানে কুয়াশা কিরকম, কমই আছে। ইন্ডিগো 6E345 সকাল 9টা 5-এর ফ্লাইটে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চড়ে বসলাম। পিক সিজন হওয়া বশত এবং লাস্ট মোমেন্টে টিকিট কাটার ফলে আমাদের মাথাপিছু ভাড়া পড়ে 8,000 টাকা মতো। নর্মাল সময় এই ভাড়াই 4 থেকে 5,000 টাকার মধ্যে ওঠানামা করে। এখন 8:30 বোর্ডিং হয়ে গেছে আমাদের। 9টা 5-এ স্কেডিউল টাইম, তো আপাতত কোনো ডিলে নেই। একদম স্কেডিউল টাইমে আমাদের ফ্লাইট টেক অফ করে।
কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের আকাশপথের দূরত্ব 1 ঘন্টা 50 মিনিট মতো। ইনফ্লাইট ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে এবং ফ্লাইটে কেনা চা ও বাদাম খেতে খেতে কখন যে পোর্ট ব্লেয়ারের এয়ার স্পেসে ঢুকে পড়লাম বুঝতেই পারলাম না। ইতিমধ্যে পাইলট অ্যানাউন্স করলো যে পোর্ট ব্লেয়ার অ্যাপ্রোচ করছি আমরা 29°C বাইরে। তো এই জ্যাকেট পরে আছে আর খানিক্ষণের মধ্যে এটা খুলে ফেলতে হবে। তো জাস্ট এটাই এনেছিলাম, সেই বুঝে লাগেজ সেই বুঝেই প্যাক করেছিলাম। ল্যান্ডিং এর আগে বে অফ বেঙ্গলের শেষ স্ট্রেচের ওপর দিয়ে ফ্লাই করতে করতে দূরে চোখে পড়ল ছোট ছোট আইল্যান্ড। ওপর থেকে হালকা নীল জলের রং দেখে মনটা খুব এক্সাইটেড হয়ে উঠছিল। ল্যান্ড করিয়ে দিয়েছে, 11:20 টাইম ছিল, এখন আমার হইতে বাজে 11:05। আগেই ল্যান্ড করিয়ে দিয়েছে, এখন বেরোতে যতটা সময় আর কি। यात्रा से निवेदन है अपने स्थान पर ही बैठे रहे, कुर्सी की पेटी बांधे रखिए। লাগেজ নিয়ে নিয়েছি, বেল্ট নাম্বার 2-তে আমাদের লাগেজ দিয়েছিল। নতুন এয়ারপোর্ট, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমাদের ফ্লাইট টাইমেই নামিয়েছে আমাদের। তো আমার তো সেকেন্ড টাইম আন্দামান আমি এসছি এর আগে, আর অরির ফার্স্ট টাইম। এই যে লাগেজ পেয়ে গেছি। এয়ারপোর্টের ফার্স্ট ইমপ্রেশন কি? এয়ারপোর্ট তো ভালো এয়ারপোর্ট, আমার সবসময় আর্মি এয়ারপোর্ট পছন্দ হয়, বাই ডিফেন্স, এটা ডিফেন্স এয়ারপোর্ট। এয়ারপোর্টের বাইরেই অটো স্ট্যান্ড আছে, তো আমরা হেঁটে বাইরেটা চলে এলাম। এখন আমাদের যেখানে এয়ারবিএনবি বুক করা আছে সেই লোকেশনে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে যে অটোটি আমরা ভাড়া করি, আগামী দিনে পোর্ট ব্লেয়ারের সাইট সিন আমরা সেই অটোতেই করি। অটোওয়ালা বাঙালি এবং আমাদের অত্যন্ত যত্ন সহকারে সাইট সিন করিয়েছিলেন। প্রসঙ্গত বলে রাখি, আন্দামানে কিন্তু অটো করেই সাইট সিন করাটা রেকমেন্ডেড। চড়া রোদে স্কুটি চালানো কিন্তু একটু অসুবিধাদায়ক হয়ে ওঠে। আমি অটোওয়ালার ফোন নাম্বার এবং নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে ওনাকেই কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আমাদের হোমস্টে পৌঁছে গেছি, মানে এয়ারবিএনবি থেকে যেখানে বুক করেছিলাম। তো আমাদের একটা সমস্যা হয়েছিল, এয়ারবিএনবিতে আমি কালকে বুক করি, অভিজ হোমস্টে আর কি। তো ওদের বুকিং তখন ওপেন দেখাচ্ছিল 29 তারিখের জন্য। দিয়ে আমাকে কালকেই ওরা ফোন করে বলে যে আমরা দেখুন অনেক দিন আগে থেকেই, নভেম্বর মাস থেকেই এই তারিখে একজন বুকিং করে রেখেছে। এয়ারবিএনবি কী করে যে ওপেন করে রেখেছে আমি জানি না, কিন্তু আমি তো ওই বুকিংটা হয় আপনি ক্যান্সেল করুন, আর না হলে আমাদের তো অল্টারনেটের রুম ব্যবস্থা নেই এই মুহূর্তে। তো আমি বলি আমরা তো ফুল পেমেন্ট করে দিয়েছি, মানে এই রুমটা আমাদের মোটামুটি এখন যেহেতু সিজন, পার ডে 3,500 টাকা করে নিয়েছে। তো আমি বলি যে না, আমাদের থেকে ক্যান্সেল করতে পারবো না, যদি ক্যান্সেল করতেই হয় আপনি রুম না দিতে পারেন, আপনারা ক্যান্সেল করে দিন। তো উনি করতে রাজি হননি। যাই হোক, খানিক্ষণ ডিসকাশন হওয়ার পর উনি কিভাবে একটা রুমের ব্যবস্থা করেছেন আর কি। তো আপাতত সেই রুমে এসেই উঠেছি আমরা। তো খারাপ না, ওখান থেকেও ভিউ রয়েছে। হ্যাঁ, তবে যে রুমটা আমরা দেখে বুক করেছিলাম এয়ারবিএনবিতে, সেটা আমরা কালকের দিনটা থাকতে পারবো 30-এতে। তো আজকে 29-এ আমরা আরেকটা জায়গায় থাকছি, সেখান থেকেও ভিউ রয়েছে। আর ইতিমধ্যে সেই রুমটা আপনাদের এক্ষুনি দেখাতে পাচ্ছি না, এই কারণেই, কারণ কি ওখানে আবার এসি লাগাতে এসছে। তো যাই হোক, বয়স্ক মানুষ ওনার দেখলাম, তো সেই জন্য আমরাও একটু অ্যাডজাস্ট করলাম। আর আপাতত ওই অভিজ হোমস্টে, মানে এখানে কালকে এসে আমরা থাকবো, তার ছাদে এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সামনে ভিউটা দেখুন।
এই হলো ভিউ সামনেটা। ওইখানে দূরে জেটি রয়েছে। সব কিছু কিছু জাহাজ ওখানে দাঁড়িয়ে রয়েছে। মানে ওভারঅল ভিউটা বেশ সুন্দর। তো আন্দামানের ওয়েদার আপাতত খুবই গরম এখানটায় যা ফিল করছি। তো কিছুদিনের জন্য কলকাতা ঠান্ডার থেকে মানে বেরিয়ে এসেছি। কলকাতা তো 10 ডিগ্রি এখন মোটামুটি, তো এখানে 29 ডিগ্রি। এখন মোটামুটি বাজে 1:45। তো আজকের বিকেলটা আমরা ভাবছি ওয়েস্ট করব না, এখন একটু লাঞ্চ করে, যেহেতু এসিও লাগাচ্ছে রুমে যেরকম বললাম, তো এখন লাঞ্চ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব ওই চিড়িয়াটাপু সানসেট দেখতে, তার সাথে ওই করবিন স্কোপ বিচটাও একটু ঘুরে নেব। তো দেখা যাক, আগে লাঞ্চটা করে নিই, তারপর ওদিকটা ঘুরবো। এয়ারবিএনবির আশেপাশে উপযুক্ত খাওয়ার জায়গা না পেয়ে আমরা আমাদের বাঙালি অটোচালকের সাহায্য নিলাম। মাত্র 28 বছর বয়সে বারাসাতের বাড়ি ছেড়ে কর্মসূত্রে আন্দামানে চলে আসেন আমাদের অটোচালক। তারপর এখানেই বিবাহ এবং পরিবার গড়ে ওঠে। আন্দামানের আনাজ কানাজ ওনার হাতের মুঠোয়। উনি আমাদের জানান আন্দামানে বড়ই সুখে শান্তিতে বাস করছেন তিনি, আর তার প্রমাণ আমরাও আন্দামানে ল্যান্ড করার পর থেকেই পেয়েছি। ঝাঁ চকচকে রাস্তাঘাট, অত্যন্ত ট্রাফিক ডিসিপ্লিন, কমিউনাল হারমোনি, ন্যাচারাল বিউটি, পারফেক্ট ওয়েদার এবং ধীর গতির জীবনযাপন সকলকে মুগ্ধ করবে। একটা বাঙালি ভাতের হোটেলে আমাদের নিয়ে এলেন অটোচালক। আমরা এখানে একটা বাঙালি হোটেলে এলাম, এসে এখন লাঞ্চটা করে নিচ্ছি। মাছ ফিশ থালি নিয়েছি বেসিক্যালি, মাছ, করলা ভাজা, এখানে ডাল, পাঁপড়, এখানে একটা সবজি আছে, ভাত, ডাল। তো আমরা যেখানটায় উঠেছি সেটা আর কি একটা সাউথ ইন্ডিয়ান পাড়া, তো ওখানে সেরকম কিছু খাবারের পেলাম না আমরা। তো এই কাছেই আমাদের অটোওয়ালা, যার সাথে আমরা এয়ারপোর্ট থেকেও এলাম, ওনাকেই আমরা বুক করে নিয়েছি, ওনার সাথেই আমরা ঘুরবো আজকে বিকেলটা। উনি আমাদের বাঙালি হোটেলে নিয়ে এলেন, উনিও বাঙালি, বাড়ি বাড়ার সাথে। তো এখানে আগে খাবো, তারপর সাইট সিন করতে যাবো। এখন আমরা এসছি এই যে সামুদ্রিক নেভিল মেরিন মিউজিয়াম দেখতে এসছি, সামুদ্রিকা এর নাম। তো এখানে বিভিন্ন ওই নেভি সংক্রান্ত জিনিসপত্র সংরক্ষণ করে রাখা রয়েছে। যাই ভেতরে যাই, দেখি। এ হলো টিকিট কাউন্টার, 50 টাকা করে টিকিট। সমুদ্রের নীরব গভীরতাকে কাছ থেকে জানতে চাইলে পোর্ট ব্লেয়ারের সামুদ্রিকা নেভেল মেরিন মিউজিয়াম একেবারেই মিস করা যায় না। ভারতীয় নৌবাহিনী পরিচালিত এই মিউজিয়ামে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সামুদ্রিক জীব বৈচিত্র্য, প্রবাল প্রাচীর, ছাঁস ও নানা প্রজাতির সামুদ্রিক প্রাণীর প্রদর্শনী রয়েছে। এখানকার গ্যালারিগুলোতে দ্বীপগুলোর ভূক্ষণ, ভূমিকম্প ও আগ্নেয় কার্যকলাপের ইতিহাসের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন ও সাংস্কৃতিক গল্প তুলে ধরা হয়েছে। সবকিছু মিলিয়ে এই মিউজিয়াম আন্দামানের নীল সমুদ্রের পেছনের বিজ্ঞান, ইতিহাস আর সংস্কৃতিকে বুঝে নেওয়ার এক শান্ত ও শিক্ষণীয় অভিজ্ঞতা দেয়। এই তীর ছুড়লে তো মানুষ মারা যাবেই। এটা যেটা দেখলেন এইমাত্র, সেন্টিনেলিস টাইপরা যে তীর ছুঁড়ে মানে যে কোনো মানুষ তাদের আইল্যান্ডে গেলে আক্রমণ করে, সেটাই এখানটায় ডিসপ্লে করে রাখা রয়েছে। মানে আমরা আইডিয়া করি যে কি আর তীর ছুঁড়েছে আর মানুষ মারা যাচ্ছে, বাট এই তীরটা দেখলে আপনি রিয়েলাইজ করবেন এই তীর ছুঁড়লে মানুষ মারা যাবে।
নন্দা হলে মূলত ভারতীয় নৌবাহিনীর শক্তি ও সামুদ্রিক নিরাপত্তার গল্প তুলে ধরা রয়েছে। এই রুমটায় সব মানে আর্মি যেসব নেভেল শিপসগুলো ইউজ করা হয় সেগুলো সব একটার পর একটা ডিসপ্লেতে রাখা রয়েছে। এই হলে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ, সাবমেরিন ও নৌ হেলিকপ্টারের মডেল প্রদর্শিত রয়েছে, যা দেশের সমুদ্র সীমা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা বোঝায়। প্রতিটি মডেলের সঙ্গে দেওয়া তথ্যের মাধ্যমে জানা যায় কিভাবে এই জাহাজ ও হেলিকপ্টারগুলো নজরদারি, উদ্ধার অভিযান এবং যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা হয়। আর পেছনে একটা সোভেনির শপ ছিল, ওখানে বিভিন্ন জিনিস দেখছিলাম, মানে সেই জারোয়াদের মডেল এসব রয়েছে। আমি একটা ম্যাপ নিলাম, ফ্রিজ ম্যাগনেট নিলাম, এখানে 100 টাকা করে নিচ্ছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল জগার্স পার্ক। এখন আমরা এলাম জগার্স পার্কে। এখান থেকে এয়ারপোর্ট এর রানওয়েটার ভালো সুন্দর ভিউ পাওয়া যায়। এখন এখানে কাজ চলছে, যেতে দিল না আমাদের ওই পার্কটা ঘোরার জন্য। আর এই রানওয়েটা বলছে নাকি ওই বাইরে থেকেও দেখা যায়। এখান থেকে টেক অফ ল্যান্ডিং দেখা যায়। আমি ভাবছিলাম ওই পার্কের ভেতর থেকে বুঝি দেখা যায়, যাই হোক বাইরেটা থেকেও দেখা যায় আর কি রানওয়েটা। এরপর আমরা এগিয়ে চললাম করবিন্স কোভ বিচের উদ্দেশ্যে। করবিন্স কোভ বিচ আন্দামানের সবচেয়ে সহজে পৌঁছানো সৈকতগুলোর মধ্যে একটি। নারকেল গাছের সারি, নরম বালির তটরেখা আর শান্ত ঢেউ সব মিলিয়ে এই সৈকতটা একদম নির্ভার অনুভূতি দেয়। এইখানে বসে সমুদ্রের দিকে তাকিয়ে সময় কাটানো যেমন আরামদায়ক, তেমনি জেট স্কি আর বোট রাইডের মতো জলক্রীড়ার সুযোগও রয়েছে। এখন আমরা এলাম করবিন্স কোভ বিচে। তো করবিন্স কোভ বিচটা খুবই সুন্দর, মানে খানিকটা কোভালাম বিচের মতো লাগছে আমার। আমি আগেও এসেছি কিন্তু আমি ভুলে গেছিলাম, ছোটবেলায় এসেছি তো। তো এখন দেখে খানিকটা মনে হলো কোভালাম বিচের মতো। আমার পেছনে একটু পাহাড় মতো, আর এই জলের দুরকম কালার পেছনে। একটু এলামই যখন সমুদ্রের জলে একটু পা দিই। দূরে দেখতে পাচ্ছি প্যারাসেলিং এর জন্য বেলুন উঠেছে, প্যারাসেলিংও হয়। আর এখান থেকে সব ওয়াটার অ্যাক্টিভিটিস কিছু হচ্ছে, স্পিড বোট করে। ওই দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওখানেও নিয়ে যায়, 15-20 মিনিট লাগে। 500 টাকা করে পার হেড বলছে। এটা আন্দামানের একটা ওয়ান অফ দ্য হ্যাপেনিং বিচেস। তো আমরা এখন জাস্ট সাইট সিন করার মাঝে একবার ঘুরে গেলাম। আমরা আজকে চিড়িয়াটাপু যাব, তো সেই কারণে আজকে আমরা এই বোটিং এগুলো করছি না, জাস্ট একটু দেখে টাচ করে চলে যাচ্ছি, পরে আসবো আমরা আবার এখানে। করবিন্স কোভ বিচ থেকে আমরা রওনা দিলাম চিড়িয়াটাপু সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই চিড়িয়াটাপু। বেশ খানিকটা রাস্তা চলে সমুদ্রের পাশেই। করবিন্স কোভ দেখে আমরা চিড়িয়াটাপুর দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা জায়গায় মানে সমুদ্রের ভিউটা পেলাম। রাস্তাটা পুরো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে। এক তো রাস্তাটা খুবই সুন্দর, মানে 25 কিলোমিটার রাস্তা করবিন্স কোভ থেকে চিড়িয়াটাপু। তো দেখুন তার মাঝে এই ভিউটা।
এত সুন্দর ভিউ আমরা না দাঁড়িয়ে পারলাম না আর কি। আর আমরা আজকে পুরো মানে এয়ারপোর্ট থেকে যে অটোতে স্টার্ট করেছি জার্নিটা, মানে বেশ কমফোর্টেবল হয়েছে। আমরা ভেবেছিলাম সেখানে স্কুটি রেন্ট নেব, কিন্তু স্কুটি নিলে মানে এখানে রোদ তো ভালোই আছে, তো ওই কারণে স্কুটি নেওয়াটা মানে কমফোর্টেবল হতো না। সেই জায়গায় আমরা অটো নিয়েছি, ডিসিশন নিয়েছি অটো নিয়ে ঘুরবো। তো সেটা ভীষণই কমফোর্টেবল একটা রাইড হচ্ছে আমাদের আর কি। এখন আমরা এসে পৌঁছলাম চিড়িয়াটাপু। চিড়িয়াটাপু মোটামুটি করবিনস্কোপ থেকে 25 কিলোমিটার দূরত্বে। তো এটা মেনলি একটা বায়োলজিক্যাল পার্ক প্লাস সানসেট পয়েন্ট। এখানে লোকে এসে সানসেটটা দেখে। এই আমার পেছনে দেখুন সূর্য অলরেডি মানে ডুববে ডুববে এরকম পজিশনে রয়েছে, এখনও টাইম আছে সানসেট হতে, বাট আমার সামনের বিউটিটা অসাধারণ। আমি আন্দামান 15 ইয়ার্স আগে এসছিলাম। তো তখনকার থেকে সেই চিড়িয়াটাপু আর এই চিড়িয়াটাপুর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। হ্যাঁ, ন্যাচারাল বিউটিটা অবশ্যই রয়েছে, বাট এখন অনেকটা দেখছি রাস্তা টাস্তা বানিয়ে দিয়েছে। তখন এতটা এরকম রাস্তা বানিয়ে মানে সুন্দরভাবে যাওয়ার ছিল না আর কি। এটা পুরো কি বলবো, মাটির রাস্তা মতো ছিল তখন। চিড়িয়াটাপু সানসেট পয়েন্ট নামেও পরিচিত। এই জায়গাটি মূলত পাখি পর্যবেক্ষণের জন্য বিখ্যাত। এখানে নানা প্রজাতির দেশি ও পরিযায়ী পাখি দেখা যায়। পাথুরে সৈকত, ঘন সবুজ বন আর নীল সমুদ্রের মিলনে চিড়িয়াটাপু এক অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। এখান থেকে দেখা সূর্যাস্ত আন্দামানের সবচেয়ে সুন্দর সূর্যাস্তগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। প্রকৃতির শান্ত পরিবেশে সময় কাটাতে চিড়িয়াটাপু আন্দামান ভ্রমণের এক অপরিহার্য গন্তব্য। আমিও বসলাম এখানটায় সানসেটটা দেখতে। অরি গেছে একটু খাবার আনতে, আর এখান থেকে দেখবো সানসেটটা। আর কিছুক্ষণে টাইম বাকি, আর কিছুক্ষণই বাকি। সকালবেলা তো বলেছিলাম যে এয়ারবিএনবিটা নিয়ে একটু সমস্যা হয়েছিল, তো দেখাতে পারিনি, রুম ট্যুর দিতে পারিনি। তো এখন আমরা বাইরে সব সাইট সিন করে এখন ঢুকলাম। তো আমি একটুখানি রুম ট্যুরটা দিয়ে দিই। এটা বেসিক্যালি ও যেটা অল্টারনেট একটা রুম অ্যারেঞ্জ করেছে, সেটা একটা মানে ফ্ল্যাট আর কি, 2 BHK ফ্ল্যাট। তো সেটাই দেখাই, আর সেখান থেকে বাইরের ভিউটাও দেখাই একটু। এখানে একটা বেসিক সোফা মতো রয়েছে। এইটা ঘর, ওইটা আমাদের ঘরটা। তার আগে ডাইনিং স্পেসটা দেখাই। এটা হলো ডাইনিং স্পেস, আর কেউ যদি কুকিং করতে চায় তারও ব্যবস্থা এখানে রয়েছে। রান্নাঘরটা বেশ বড়ই আর কি। এই যে ওই দূরে জেটির ভিউটা পুরো পাওয়া যাচ্ছে, আর এখানে হাওয়াও খুব সুন্দর আর কি। এই হলো বেডরুম, বেসিক বেডরুম, খাট, বিছানা, একটা চেয়ার, টেবিল, ওয়ার্ড্রোব আছে, আর ওয়াশরুম ওটা। আর এখানে রয়েছে একটা ব্যালকনি। এই যে এসিটা যেটা লাগাচ্ছিল আজকে আর কি। আর এখান থেকে এই ভিউটা রয়েছে।
মানে খুব সুন্দর আর কি হাওয়া দেয় এই জায়গাটা, একটা সুন্দর জেন্টেল ব্রিজ। আমি জানি না, আমার চুল দেখলে হয়তো বুঝতে পারবেন, হালকা হাওয়া রয়েছে। আর পেছনে মানে ভিউটা সত্যিই সুন্দর। তো অল্টারনেট রুম ওরা ব্যবস্থা করেছে, ভাবছিলাম কিরম দেবে না দেবে। তো এই ব্যালকনিটা দেখে আর এটার এই ভিউটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ওনারটা খারাপ না, বয়স্ক সাউথ ইন্ডিয়ান মহিলা, কিন্তু খুব অ্যাক্টিভ আছে, করে দিয়েছেন আর কি, ভালোই ব্যবস্থা। কালকে আমরা যেখানটায় যাব অ্যাকচুয়াল রুমটা, সেটা ওই তলায় ওইখানটা, ওখানটায় যাব। ওই রুমটা আরো সুন্দর, মানে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আরো বেশি, আর ওই রুম থেকে ভিউ আছে, ওখানেও ব্যালকনি আছে। ওটা কালকে দেখাবো। তো আপাতত আমরা ফিরে এলাম অটো করে, এক সাইট সিন মোটামুটি করে এলাম। আজকে আমাদের সাইট সিনটার ট্যুরটার জন্য ও মোটামুটি 1900 নিল আমাদের থেকে, একটু বেশি লাগলো, কিন্তু খুব সুন্দর ঘুরিয়েছে। লোকটাও খুব ভালো ছিল আর খুব কমফোর্টেবল, মানে ঘুরেছি আমরা আর কি ওনার সাথে। তো সেটার জন্য কোনো কমপ্লেন্স নেই। আর বাকি কালকে আবার আমরা যাব। কালকে আমাদের আছে জলি বয় ট্যুর, জলি বয় আইল্যান্ড। আমার এটা সেকেন্ড টাইম আন্দামানে, বাট জলি বয় আমি ফার্স্ট টাইমে যাব। তো কালকে জলি বয় ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। এখন ফ্রেশ হব, ডিনার করব, দিয়ে রেস্ট নেব। কালকে সকাল সকাল বেরোতে হবে আবার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর লাইক করবেন, কমেন্ট করে জানান এতদিন পর ভিডিও দিচ্ছি কেমন লাগলো। আন্দামান সিরিজ আশা করছি খুব ভালো লাগবে আপনাদের। তো দেখতে থাকুন আন্দামান সিরিজ, ফলো করতে থাকুন। যতটা পারবো ইনফরমেশন সহ ভিডিওগুলো করব। আর এবার আমি একটু রাখছি ভিডিওগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই।